প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি এটিএন বাংলার স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান হেলথ ফর পিপলে। সাথে আছি আমি ডাক্তার সাব্বির হাসান। আজ আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ কিন্তু অবহেলিত বিষয় নিয়ে আলাপ করতে চাই, এবং সেটি হচ্ছে গাউট বাত এবং ইউরিক অ্যাসিড। অনেকেরই হঠাৎ পায়ের বুড়ো আঙ্গুলে প্রচণ্ড রকমের ব্যথা হয়, ফুলে যায়, জয়েন্টে অসহ্য রকমের এক ধরনের যন্ত্রণা অনুভব করেন, কিন্তু বুঝতে পারেন না অ্যাকচুয়ালি এটা আসলে গাউট হতে পারে। সো আজকে আমরা জানবো যে ইউরিক অ্যাসিড কেন বাড়ে, গাউটের লক্ষণগুলো কী, এবং এটার থেকে আসলে সঠিক চিকিৎসাটা কী। আর এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনার জন্য আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন ডাক্তার মোহাম্মদ কামরুল হাসান সজীব, বাত রোগ, বাত জ্বর এবং ব্যথা বিশেষজ্ঞ, কনসালটেন্ট, জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটাল, ঢাকা। স্যার, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। স্যার, প্রথমেই যে জিনিসটা জানতে চাই যে আসলে গাউট বাত জিনিসটা কি? এটা কি সাধারণ বাত নাকি সাধারণ বাত থেকে একটু ডিফারেন্ট? আচ্ছা, বাত বা বাত ব্যথা মোটামুটি বলতে পারি সারা দুনিয়াতে প্রায় 6 থেকে 700 রকমের বাত ব্যথা আছে। ওকে। এর ভিতরে এটা একটা বাত ব্যথা, গাউট যেটা মোটামুটি বলি, যেখানে হলো যে বডিতে ইউরিক অ্যাসিড নামে একটা কম্পোনেন্ট, যেটা বডিতে এমনিতেই তৈরি হয়, আমাদের নর্মাল মেকানিজমের জন্য লাগে, কিন্তু কারো যখন কোনো কারণে এটা বডিতে এক্সেসিভ জমে যায়, সেই ইউরিক অ্যাসিডটা কোনো একটা জয়েন্টকে, স্পেসিফিক জয়েন্টকে, স্পেশালি পায়ের আঙ্গুল, অ্যাঙ্কেল জয়েন্ট, হাঁটুর জয়েন্ট, কোনো একটা জয়েন্ট, সাধারণত একটা সিঙ্গেল জয়েন্টকে হঠাৎ করে সেই জয়েন্টে গিয়ে যখন ডিপোজিট হয় বা জমা হয়, তখন ওই জয়েন্টে হঠাৎ করেই প্রচণ্ড রকম পেইন হবে, সোয়েলিং হবে, লাল হয়ে যাবে, তখন তাকে আসলে অ্যাকচুয়ালি আমরা গাউট বলি। তার মানে ইউরিক অ্যাসিড যখন বডিতে এক্সেসিভ রূপে জমা হবে এবং সেই জমা হওয়ার কারণে যখন আপনার শরীরে ব্যথা হবে কোনো একটা সিঙ্গেল জয়েন্টে, তখন তাকে আমরা গাউট বলি। স্যার, এই যে জিনিসটা আপনি বললেন যে ইউরিক অ্যাসিড জমা হচ্ছে, পয়েন্টটা হচ্ছে আমি কিভাবে বুঝবো যে আমার ইউরিক অ্যাসিড জমছে এখানে? আচ্ছা, এখানে আপনার ইউরিক অ্যাসিড জমতেছে বা জমতেছে এটা আসলে ইম্পর্টেন্ট মানে ব্যাপারটা হচ্ছে যে আমার কাছে, মানে আমি ফিল করব কিভাবে যে এটা নরমাল কোনো পেইন নাকি হচ্ছে ইউরিক অ্যাসিডের পেইন? আচ্ছা, ডিফারেন্সটা কোথায়? এটা হলো নরমাল ইউরিক অ্যাসিডের পেইনের, যেটা গাউটের পেইন যেটা বললাম, যে একটা টিপিক্যাল প্রেজেন্টেশন আছে। এই প্রেজেন্টেশনটা হলো পেশেন্টের পেইনটা হয় সাধারণত একটা জয়েন্টকে ইনভলভ করবে। এরকম না যে আপনার হঠাৎ করে সবগুলো জয়েন্টকে ইনভলভ করবে, তা না, একটা জয়েন্টকে ইনভলভ করবে। এটা মূলত কোন জয়েন্টকে ইনভলভ করে? আমরা বৃদ্ধাঙ্গুল যেটা বলি, পায়ের বৃদ্ধাঙ্গুল, দেখা যায় বৃদ্ধাঙ্গুলে সাধারণত এটা ব্যথাটা বেশি হয়। এছাড়াও সেটা পায়ের গোড়ালিতে হতে পারে, হাঁটুতে হতে পারে, কিন্তু কমন হলো বৃদ্ধাঙ্গুল। এবং সেটা হয়, ব্যথাটা হয় এরকম যে অল অফ এ সাডেন হঠাৎ করে দেখবেন যে আপনি রাতে ঘুমিয়ে আছেন, সকালবেলা বা মাঝরাতে বা সকালবেলা ঘুম থেকে উঠে দেখবেন যে আপনার পা হঠাৎ করে আঙ্গুলটা ফুলে গেছে, লাল হয়ে গেছে এবং প্রচণ্ড রকম ব্যথা। এবং এই ব্যথাটা সাধারণত পারসিস্ট করে 7 to 14 ডেজ, মানে 7 থেকে 14 দিন। আপনি ব্যথার ওষুধ কোনো চিকিৎসা না করলেও এটা কমে যাবে। এটা হলো গাউটের প্যাটার্ন। এবং এটা যদি আপনি চিকিৎসা না করেন, এই অ্যাটাকটাই বারবার হতে থাকবে, রিপিটেড হতে থাকবে। যখন বারবার রিকারেন্ট হতে থাকে, একটা সময় যে হতে পারে যেটা মাল্টিপল জয়েন্টকে ইনভলভ করতে পারে, কিন্তু ইউজুয়ালি এটা সিঙ্গেল জয়েন্টকে হয়, এবং সেটা সাধারণত বৃদ্ধাঙ্গুল, অ্যাঙ্কেল বা গোড়ালি বা হাঁটু, সাধারণত এই জয়েন্টগুলোতে হয়, কিন্তু হলে একটা জয়েন্টই সাধারণত ইনভলভ হয়। ওকে, পেইন কিলারে কতটুকু আসলে রিলিফ হয় এই পেইনটা? হ্যাঁ, এখানে হলো আমাদের সিভিয়ারিটির উপর ডিপেন্ড করে। সাধারণত যদি আমাদের এই পেইনটা গাউটের হয়, সাধারণত আমার তিনটা অপশন থাকে অ্যাকিউট পেইন, মানে সেটা সাডেন যে পেইনটা কমানোর জন্য। একটা হলো আমরা কোলচিচিন নামে একটা ড্রাগ আছে, সেটা আরেকটা হলো অ্যানেসাইডস বা ব্যথার ওষুধ যেটা বললেন, আরেকটা হলো স্টেরয়েড জাতীয় ওষুধ যেটা আমরা শর্ট টার্ম ইউজ করি, সেটা সিভিয়ারিটির উপর ডিপেন্ড করে আর কি। এই তিনটা ওষুধই আমরা ইউজ করতে পারি অ্যাকর্ডিং টু দ্য পেশেন্টের সিভিয়ারিটি, পেইন বা আদার্স কোনো কোমরবিডিটি আছে কিনা সেটার উপর ডিপেন্ড করে। চিকিৎসা পদ্ধতির ব্যাপারে বা এই জিনিসগুলো আমরা পরবর্তীতে জানবো। একটু ইউরিক অ্যাসিডের ব্যাপারে একটু জানতে চাই যে ইউরিক অ্যাসিডটা আসলে আমাদের বডিতে কিভাবে ক্রিয়েট হচ্ছে এবং হঠাৎ করে কেন বাড়ছে? আচ্ছা, ইউরিক অ্যাসিড বডিতে থাকে, এটাই ন্যাচারাল, রাইট, এবং আমাদের বডির অনেক ফিজিওলজিক্যাল ফাংশনে ইউরিক অ্যাসিড প্রয়োজন হয়। আমরা যাই খাই যেগুলোতে পিউরিন থাকে, পিউরিন অন কাইন্ড অফ প্রোটিন থেকে আসে, পিউরিন একটা কম্পোনেন্ট আছে, সেখান থেকে ভেঙে ইউরিক অ্যাসিড তৈরি হয়, এবং বডি যখন তৈরি হবে সেটা বডি থেকে বের হয়ে যায়। কিন্তু কোনো কারণে যদি আপনার বডিতে জমা হয় বা বডিতে থেকে যায়, এটা বিভিন্ন কারণ হতে পারে। এটা আপনার জেনেটিক্যালি কোনো প্রবলেমের জন্য হতে পারে যে আপনার কোনো ধরনের রিস্ক ফ্যাক্টর থাকে, যেমন হয়তো স্কিন ডিজিজ, সোরিয়াসিস হতে পারে, অথবা কিডনিতে কোনো প্রবলেম হতে পারে। এরকম বিভিন্ন ধরনের ফ্যাক্টর থাকে। কোনো একটা ফ্যাক্টরের কারণে যখন বডি থেকে এটা বের হতে পারে না, বডিতে জমতে থাকে, তার মানেই না যে এটা গাউট। কারণ আপনার কিছু না হয়ে বডিতে ইউরিক অ্যাসিড বাড়তে পারে। আমাদের ভিতরে একটা ভ্রান্ত ধারণা হলো যে ইউরিক অ্যাসিড বেশি তার মানেই মনে হচ্ছে গাউট। না, এটা মাথায় রাখতে হবে, ইউরিক অ্যাসিড বেশি মানে গাউট না। আপনার বডিতে 7, 8, নর্মালি 6 থাকে আমাদের বডির রেঞ্জ, কিন্তু এটা 7, 8, 9, 10 থাকতে পারে। এটা বিভিন্ন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, তার মানে আপনার গাউট না।
ওকে, গাউট হতে হলে সেটাকে আমি যেটা বলেছি আপনার ওই টিপিক্যাল প্রেজেন্টেশন বা জয়েন্টের যে প্রেজেন্টেশন সেটা হতে হবে, সেটা হলেই আমরা তখন গাউট বলি। সুতরাং ইউরিক অ্যাসিড বাড়াটা মানেই কিন্তু গাউট না। ইউরিক অ্যাসিড আমাদের বডিতে বাড়তে পারে, তখন আমাদের দেখতে হবে যে আসলে কেন বাড়তেছে বা অন্য কোনো রিস্ক ফ্যাক্টর আছে কিনা, সেখানে আমাদের বিভিন্ন ধরনের ফ্যাক্টরের মাধ্যমে বা লাইফ স্টাইল মডিফিকেশনের মাধ্যমে ট্রিট করতে হবে। বাট গাউট আমরা তখনই বলবো যখন তার ইউরিক অ্যাসিড পেইনটা হবে, ওই টিপিক্যাল প্রেজেন্টেশন পেইনটা হবে তখন। রাইট। স্যার আরেকটা জিনিস একটু যদি বলতেন, যে ইউরিক অ্যাসিড বাড়ার সাথে আমাদের ডায়েটারি ইস্যুস কিছু কানেক্টেড কিনা? আছে। আবার বলতেছি, আমরা নরমালি সব ডায়েটই খাই, নরমালি আমরা অ্যাজ ইউজুয়াল যেটা আমাদের খাদ্যাভ্যাস, তার মানে এই খাদ্যাভ্যাস খেলেই যে আমাদের ইউরিক অ্যাসিড বেড়ে যাবে তা না। কিন্তু যখন গাউট হয় বা ইউরিক অ্যাসিড খুব বেড়ে যায়, তখন আমরা কিছু কিছু খাদ্য রেস্ট্রিকশন দিই, কিছু খাদ্যকে রেস্ট্রিকশন দিই, কিছু খাদ্যকে আমরা বলি কম খেতে, আর কিছু খাদ্য হলো নর্মাল, বাট এটা খুব লিমিটেড। যেমন যদি কারো গাউট হয়, আমরা অল্প কিছু মানে 2 to 3 টাইপস ফুড আছে যেটাকে বলি একদম, আমরা 3টা গ্রুপ করি সাধারণত। একটা হলো অ্যাভয়েড, 2 হলো লিমিট, আর একটা হলো এনকারেজ, মানে আপনি নর্মাল খাবেন আর কি। অ্যাভয়েড কি আমরা বলি, ওফাল বলি, মানে যে কোনো প্রাণীর ভিতরের অঙ্গ পতঙ্গ, যেমন কি মগজ, গুর্দা বা লিভার, ভুঁড়ি, এই খাবারকে বলি অ্যাভয়েড করতে, এগুলো বলি আমরা ওফাল বা এগুলো বলি, এগুলো অ্যাভয়েড করতে হবে যে কোনো প্রাণীর ক্ষেত্রে। বাট মিট খাওয়া যাবে আস্তে আস্তে। 2 নাম্বারটা হলো আপনার বাইরে কোল্ড ড্রিঙ্কস, মানে হার্ড ড্রিঙ্কস বলি, সফট ড্রিঙ্কস বা হার্ড ড্রিঙ্কস, যে ড্রিঙ্কস বলি ড্রিঙ্কস, এক কথা শেষ। সেটা কোল্ড ড্রিঙ্কস হতে পারে, সেটা আমার যদি যে আপনার অ্যালকোহল বেসড হতো সেটা হতে পারে, ড্রিঙ্কস অ্যাভয়েড করতে হবে। 3 নাম্বার বলি আমরা ক্যান জুস, যেটা বলি ক্যান জুস, মানে প্রসেসড জুস যেটা আছে, সেই জুসটাকে আমরা অ্যাভয়েড করতে বলি। এগুলো একদম অ্যাভয়েড মানে এগুলো খাওয়া নিষেধ করে দিই আমরা। আচ্ছা। আর কিছু কিছু খাদ্যকে বলি লিমিট, কিরকম, যেটা হলো আমার রেড মিট, যেটা আপনার কোশ্চেনটা ছিল রেড মিট, গরু, খাসি, মহিষ বা হাঁসের মাংস, এই বা পাখির মাংস, এগুলোকে আমরা বলি খান, কিন্তু খুব লিমিট, 1 টুকরা 2 টুকরা। তারপর সামুদ্রিক মাছ, চিংড়ি, এগুলোকে বলি আমরা লিমিট। আপনারা বলো আপনার প্রসেসড যে ফুড, মানে আমরা সসেস খাই, তারপর বাইরের যে প্রসেসড ফুডগুলো আছে সেগুলো আমরা লিমিট করে খাই, সেগুলো একদম লিমিট করে দিই। আর বাকি যাই খাদ্য আছে সেগুলোকে বলি আমরা নর্মালি আপনি খাবেন, মানে সেগুলোতে কোনো কি ধরনের না। একটা আমাদের ভ্রান্ত ধারণা আছে যে গাউট হয়েছে, ইউরিক অ্যাসিড বাড়ছে, সব খাবার আমি বন্ধ করছি। দেখা যায় বিশাল বড় একটা লিস্ট নিয়ে আসছে যে এই শাক খাবেন না, সেই ডাল খাবেন না, বাদাম খাবেন না। না, আচ্ছা, ডালের সাথে কোনো সম্পর্ক আছে? আমি বলি পিউরিন সাধারণত আমাদের 2টা সোর্স থেকে আসে। একটা হলো উদ্ভিজ, মানে সেটা এই যে যেমন ডাল, শাক, এখান থেকে আসতে পারে। আরেকটা হলো আমাদের প্রাণী থেকে আসে, যেটা উদ্ভিদ বা ভেজিটেবল সোর্স, সেটা আসলে বডির জন্য ক্ষতিকর নয়, সেটার বায়োঅ্যাভেলিবিলিটি কম, মানে সেখান থেকে বডিতে অ্যাবজর্ব হয় কম বা বডিতে ডিপোজিট হয় কম, সেটা বরঞ্চ ভালো। তাই বলে আমরা বলবো না যে আপনি বেশি করে খান, আমরা সবসময় বলি সেগুলো আপনি নর্মালি অ্যাজ ন্যাচারাল, আপনি যে খাবার খান, ডাল বলেন, শাক বলেন, আপনি ন্যাচারালি খেতে পারবেন, তাতে ইউরিক অ্যাসিড বা গাউতের কোনো ধরনের কি হবে না, হ্যাম্পার্ড হবে না। ওকে স্যার, বিষয়টা হচ্ছে যে এই গাউট চলাকালীন সময় আপনি বলতেছেন যে অ্যাভয়েড, লিমিট এন্ড যেটা খেতে পারবে, সো এই অ্যাভয়েড বা লিমিটটা এটা কত দিনের জন্য? এটা সব সময়ের জন্য, এটা কোনো স্পেসিফিক ডে মনে রাখতে হবে। গাউট যার একবার হয়েছে, মানে এটা যদি ডায়াগনোজ গাউট হয়, ইটস আ লাইফ টাইম ডিজিজ। ওকে, এটা কিউরেবল ডিজিজ না, ইট ইজ এ কন্ট্রোলেবল ডিজিজ, আপনার বডি কিউর হবে না। হ্যাঁ, আপনার যদি খুব ভালো কন্ট্রোল থাকে সেই ক্ষেত্রে রেস্ট্রিকশন, মানে খাবার মাত্রা হয়তো একটু আপনি বাড়াইতে পারেন, হয়তো মাঝে মাঝে একটু অল্প একটু খেতে পারেন, কিন্তু বা খাদ্য মাত্রা যে লিমিট করছি সেটা একটু বাড়াইতে পারেন। তার মানে না যেটা আপনার জন্য জেনারেল পিপল জন্য যা হবে সেটা কিন্তু আপনার জন্য সেটা হবে না। ওকে, আপনার জন্য ওই রেস্ট্রিকশনই থাকবে, অ্যাভয়েডই থাকবে। মানে যদি উনি বেটার ফিল করে তারপরে এটা খাওয়া উচিত না। বললাম যে আপনি হয়তো উচিত না, ইয়েস, এটা উচিত হবে না, কারণ এটা কিন্তু আবার আপনার অ্যাকিউট অ্যাটাক বাড়াই দিতে পারে। ওকে, আচ্ছা, এই অ্যাকিউট অ্যাটাকটা যদি বেড়ে যায় তাহলে ইনস্ট্যান্টলি পেশেন্টের আসলে কি করা উচিত? ইনস্ট্যান্টলি হলো পেশেন্ট হলো আমরা রেস্ট, বাসায় কি করা উচিত? বাসায় বেড রেস্ট। ওকে, লেগ এলিভেশন, পাটাকে একটু বালিশের উপর দিয়ে উঁচু দিয়ে রাখবে এবং এখানে আইস কম্প্রেশন বলি, বরফের ছেঁক দিবে, এটা হোম ট্রিটমেন্ট। আমরা অনেকে একটা ভুল করি যে গাউটের পেইন হলে আমরা গরম পানি ছেঁক দিই, এটা কিন্তু পেইন এগ্রাভেট করবে। তার মানে আপনাকে রেস্টে যেতে হবে, আইস কম্প্রেশন দিতে হবে, লেগ এলিভেশন, এটা হলো হোম ট্রিটমেন্ট, মানে ইনিশিয়াল ট্রিটমেন্ট। সাথে যদি আপনার যদি আদার্স কোনো প্রবলেম না থাকে, কোনো ধরনের কন্ট্রাকশন না থাকে, আপনি চাইলে ব্যথার ওষুধ নিতে পারেন আর কি। ব্যথার ওষুধ নিলে আসলে কত সময়ের জন্য এটা? ওই যে বললাম তো, আপনি এটা যাদের অ্যাকিউট গাউট, চিকিৎসা করলেও 7 থেকে 14 দিন, না করলেও 7 থেকে 14 দিন, এর ভিতরে আপনার ব্যথা কমে যাবে। সাধারণত 5-7 দিনের ভিতরে ব্যথা কমে যায় এটা। আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আপনি বলছেন জিনিসটা পেরিওডিক্যাল, একটা সার্টেন টাইম পরে এটা আবার ফিরে আসছে,
সো কতদিন পর পর অ্যাকচুয়ালি ফিরে আসে, মানে এটা কোনো স্পেসিফিক টাইম? কিন্তু যত দিন যাবে আস্তে আস্তে গ্যাপ বাড়তে থাকবে। এরকম হতে পারে আজকে এখন 1 বছর হয়েছে, 2 বছর পর আবার একবার হতে পারে, বা 1.5 বছর পর হতে পারে। কিন্তু যত ঘন ঘন হতে থাকবে তত কি করতে হবে, গ্যাপ কমতে থাকবে। প্রথমবার অ্যাটাকটা হয়তো 1 বছর পরে হয়েছে, পরেরটা হতে হবে 9 মাস পরে, পরেরটা হবে 6 মাস পরে, আস্তে আস্তে ক্রনিক হতে থাকবে। এবং এটা হতে থাকলে কি হবে, যে জয়েন্টটা অ্যাটাক হয় সেই জয়েন্ট ড্যামেজ হতে থাকবে। রাইট, আমরা এটার পরবর্তী ইফেক্টগুলো নিয়ে জানবো, তার আগে ছোট একটা ব্রেক নিতে হবে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন হেলথ ফর পিপল। নিচ্ছি ছোট্ট একটা বিরতি, তারপর ফিরছি। কোথাও যাবেন, আমাদের সাথে থাকুন। প্রিয় দর্শক, আপনাদের সাথে আরও একবার ফিরে আসলাম হেলথ ফর পিপল অনুষ্ঠানের সাথে। আছি আমি ডক্টর সাব্বির হাসান, এবং আজকে আমরা কথা বলছি গাউট বাত এবং ইউরিক অ্যাসিড নিয়ে। এবং আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ডাক্তার মোহাম্মদ কামরুল হাসান সজীব, বাতরোগ, বাতজ্বর এবং ব্যথা বিশেষজ্ঞ, কনসালটেন্ট, জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটাল, ঢাকা। স্যার, আমরা বিরতিতে যাওয়ার আগে অনেক বিষয়গুলো জানছিলাম। একটু যদি বলতেন যে এই গাউটের যে ব্যথাটা, এটা জেন্ডার ভেদে কোনো মানে কাদের বেশি হওয়ার চান্সেস থাকে, মেল অর ফিমেল, বা ছেলে মেয়ে কাদের, এবং কোন বয়সের অ্যাকচুয়ালি? গাউটটা সাধারণত হয় মিডল টু ওল্ডার এজ, ওকে, মধ্য বয়স থেকে বয়স্ক কারণে। এবং সাধারণত কমনলি এটা আসলে ছেলেদের বাত। কমনলি কেন বলতেছি, আল্লাহ তাআলা মেয়েদেরকে একটা প্রোটেক্টিভ মেকানিজম দিয়ে বানাইছে, সেটা যে মেয়েদের হলো ইস্ট্রোজেন বেশি থাকে। ওকে, এই ইস্ট্রোজেন বেশি থাকার কারণে তাদের ইউরিক একটা ইফেক্ট আছে, মানে সেটা হলো বডি থেকে ইউরিনের মাধ্যমে ইউরিক অ্যাসিডটাকে বের করে দেয়। তার মানে হলো মেনোপজ পর্যন্ত, মানে মাসিক যতদিন পর্যন্ত চলে ততদিন পর্যন্ত মেয়েদেরকে সেই একটা প্রোটেক্টিভ ইফেক্ট থাকে। সাধারণত এই সময়ের ভিতর মেয়েদের হয় না, ইউজুয়ালি 45 টু 50 পর্যন্ত ইউজুয়ালি থাকে, হয় না। এবং তারপরে যে হয়, সেটাও রেয়ার, খুব কমন না। এবং বলা ধরে নেয় যে 65-70 এজে যে মেয়েদের, মহিলাদের হতে পারে। তার আগে কি হতে পারে? হ্যাঁ, তার আগে হতে পারে যদি ডিফারেন্ট কোনো ব্যাকগ্রাউন্ড কোনো কন্ডিশন থাকে, সাপোজ ফ্যামিলিয়াল জেনেটিক কোনো কন্ডিশন যদি থাকে স্পেসিফিক, কারো যদি সোরিয়াসিস নামে একটা রোগ আছে, চর্মরোগ, সেখানে যদি হয়ে থাকে, কিছু ব্লাড ক্যান্সার থাকে, এরকম যদি ব্যাকগ্রাউন্ডে কিছু ডিজিজ থাকে, সেক্ষেত্রে আর্লিও হতে পারে। কিন্তু অ্যাজ এ নর্মাল যদি আমি চিন্তা করি, তাহলে সাধারণত এটা মেয়েদের ক্ষেত্রে 65-70 ইয়ার্স পরে হয়, মানে মেনোপজের আগে কখনোই হয় না, ইউজুয়ালি হয় না। আর মেলদের ক্ষেত্রে হলো সেটা মিডল টু ওল্ড এজ, সেটা আমি বললাম যে 40 থেকে শুরু করে আস্তে আস্তে এটা বাড়তে থেকে 85 যে এটা পিকে পৌঁছায়, সাধারণত এই এজটাতে সবচেয়ে বেশি হয় আর কি। ওকে স্যার, এই গাউটের ব্যথা নির্ণয়ের জন্য কোনো মানে ডায়াগনোসিসের জন্য আমরা আসলে কি টেস্ট করতে পারি? এই গাউটের ব্যথা মনে রাখতে হবে যে গাউটের ব্যথা হলে আমাকে ডায়াগনোসিসের কথা চিন্তা করতে হবে। কারণ আমরা যেহেতু আমাদের মাথায় থাকে যে যেহেতু গাউটটা ইউরিক অ্যাসিডের জন্য হয়, আমাদের সবার মাথায় একটা থাকে যে আমার ইউরিক অ্যাসিড বেশি, আমার কি গাউট কিনা। না, গাউট আমরা তখনই বলবো, আমি ফার্স্টেই বলেছি, গাউট আমরা তখনই বলবো ইউরিক অ্যাসিড বেশি প্লাস হচ্ছে কিছু মানে ইউরিক অ্যাসিড বেশি ইজ নট ম্যান্ডেটরি। কারণ কেন ম্যান্ডেটরি আমি একটু পরে ব্যাখ্যা করছি। গাউটের ব্যথা প্যাটার্নটা এরকম, একদম যেটা আমি টিপিক্যাল বলেছি। এরকম কি হতে পারে যে ইউরিক অ্যাসিড কম কিন্তু গাউটের ব্যথা আছে? কারণ যখন অ্যাকিউট অ্যাটাক হয়, ইউরিক অ্যাসিড তো রক্ত থেকে জয়েন্টে ডিপোজিট হয়, সো রক্তে অ্যাকিউট অ্যাটাকের সময় কমে যেতে পারে, পরবর্তীতে আবার বেশি হয়। আবার যখন অ্যাকিউট অ্যাটাক রিজলভ হয়, জয়েন্ট থেকে আবার রক্তে ব্লাডে যখন ব্যাক করে, তখন আমার ইউরিক অ্যাসিড বাড়ে। এই জন্য আমরা কি সাধারণত করি, অ্যাকিউট অ্যাটাকের সময় আমরা ইউরিক অ্যাসিড টেস্টটা করি না। অ্যাকিউট অ্যাটাক রিজলভ হয়ে যাওয়ার পরে 2 to 3 উইকস পরে আমরা করি, তাহলে অ্যাকচুয়াল মেজারটা পাওয়া যায়, তখন ঠিকই আমরা ইউরিক অ্যাসিডটা বেশি পাই। কিন্তু আমরা যখন ব্যথার সাথে সাথে মাপি, তখন কিন্তু ইউরিক অ্যাসিড আমরা নরমাল পেতে পারি। এই সেন্সে আমি বললাম যে ইউরিক অ্যাসিড নরমাল হয়েও গাউট হতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি বেশি যদি আমরা এটা রিজলভ হওয়ার পর মাপি, তখন আমরা বেশি পাবো। রাইট, কারণ ইউরিক অ্যাসিডটা তো আলটিমেটলি ওই জায়গায় ডিপোজিট হয়, হ্যাঁ, জমা হয়। সো আবার একটা ভুল ধারণা থাকে যে আমার ইউরিক অ্যাসিড বেশি, তার মানে কি আমার গাউট। অনেকেই আসেন আমাদের কাছে পেশেন্ট যে বিভিন্ন গিরাতে ব্যথা, অনেকগুলো গিরাতে ব্যথা, ইউরিক অ্যাসিড অল্প বেশি, তারা মনে করতেছে ওনার গাউটের ওষুধ খাচ্ছেন, ইউরিক অ্যাসিড ওষুধ খাচ্ছেন, বাট এটা ভ্রান্ত ধারণা। গাউটের ব্যথা প্যাটার্নটা আমি আপনাকে বলেছি, প্যাটার্নটা একদম ক্লাসিক প্যাটার্ন, এবং ওই প্যাটার্ন হওয়ার পরেই আমরা ইউরিক অ্যাসিড মাপবো, সেখান থেকে তার ওইটা অনুযায়ী আমরা ট্রিটমেন্ট করব। বাট অ্যাকিউট অবস্থায় না, মিনিমাম 2 to 3 উইকস পরে আমরা মেপে সেইখানে আমরা সেই অনুযায়ী আমরা মেজারমেন্ট করব, ট্রিটমেন্ট করব। কিন্তু এরকম না যে ইন জেনারেল আপনার মনে হলো যে বডিতে একটু চাবায় বা বিভিন্ন গিরা ব্যথা, একটু ইউরিক অ্যাসিড করলাম, 6-7 পেলাম, আমি গিয়ে ওষুধ খাওয়া শুরু করলাম, ব্যাপারটা তা না। আচ্ছা স্যার, এই জায়গাটাতে আসতেছি, সেটা হচ্ছে যে গাউটের ব্যথা নাই কিন্তু ইউরিক অ্যাসিড অনেক হাই, হ্যাঁ, সেক্ষেত্রে পেশেন্টের আসলে কি করা? সেক্ষেত্রে আসলে কিছু করার দরকার নেই, এত টেনশন করার দরকার নেই। সেটা ডিপেন্ড করবে তার আসলে এডিশনাল রিস্ক ফ্যাক্টর কি আছে। তাকে তখন কি হবে, ডায়েটারি মডিফিকেশন যেতে হবে। মনে করেন কারো যদি 10-11-12 থাকে, এত বেশি থাকে, সেই ক্ষেত্রে আমরা বলি যে কোন, মানে আমি না, মানে এটা হলো সারা ওয়ার্ল্ডের কনসেন্সাসে ড্রাগ লাগবে না। সেক্ষেত্রে কি আপনাকে যেতে হবে হলো লাইফস্টাইল মডিফিকেশন। আপনি কি ওবেস, তাহলে ওবেসিটি কমাতে হবে।
আপনি কি স্মোকিং করেন, স্মোকিংটা অ্যাভয়েড করতে হবে। আপনার মানে পানি কম খেলা থেকে সেটা বেশি খাওয়ার প্রভাব থাকবে। আপনার কিডনি সমস্যা থাকে সেটা ট্রিটমেন্ট করতে হবে। আপনার খাদ্যাভ্যাস যেটা বললাম, এই ক্ষেত্রে আপনাকে কী করতে হবে, খাদ্যাভ্যাসটাকে হেলদি করতে হবে, মানে যেগুলোকে লিমিট অ্যাভয়েড করেছি সেগুলো আপাতকালীন অ্যাভয়েড করতে হবে, যেগুলোকে লিমিট করেছি আপাতকালীন লিমিট করতে হবে, কারণ যেহেতু ওনারা এখনো গাউট ডেভেলপ করে নেই, সেগুলো তার জন্য কিন্তু পার্মানেন্ট না, তার জন্য হলো আপাতকালীন। আর ভেজিটেবলগুলো বেশি করে খাবার, মানে অ্যাজ এ হেলদি লাইফস্টাইল খাদ্যাভ্যাস যেটা বলি, সেটা করলেই দেখা যাবে যে তারটা অটোমেটিকলি কমে যাবে। কিন্তু আমাদের একটা ভ্রান্ত ধারণা যে এর 7-8 আমরা ওষুধ খাওয়া শুরু করলাম কোনো ধরনের গাউট না থাকা সত্ত্বেও, এটা কিন্তু টোটালি একটা ভ্রান্ত ধারণা, এবং সেক্ষেত্রে উপকারের চেয়ে ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি, কারণ প্রতিটা ওষুধের কিন্তু কি থাকে, সাইড এফেক্টস থাকে। স্যার এবার একটু জানতে চাই আমরা, মানে অনুষ্ঠানের শেষের দিকে, সো এই যে গাউট, ইউরিক অ্যাসিডের যে পেইনের যে কন্ডিশন নিয়ে পেশেন্টরা আসতেছেন, তাদেরকে আপনারা আসলে ম্যানেজমেন্টটা কি করছেন? ওষুধ নাকি লাইফস্টাইল মডিফিকেশন নাকি বোথ, না মানে পুরো জিনিসটা একটু জানতে চাই। গাউট যখন আসে, গাউট ডায়াগনোজ যখন হয়, তার চিকিৎসার পদ্ধতি দুই রকম। একটা হলো নন ফার্মাকোলজিক্যাল, মানে লাইফস্টাইল মডিফিকেশন, দ্যাটস ম্যান্ডেটরি। শুধু ওষুধ দিয়ে কিন্তু কন্ট্রোল করা টাফ। তার মানে আপনাকে প্রথম কথা বলতে হবে তার লাইফস্টাইল মডিফিকেশন কি। তার স্মোকিং অভ্যাস থাকলে সেটা অ্যাভয়েড করতে হবে, পানি খাওয়ার অভ্যাস থাকতে হবে, মানে অ্যাডুকেট অ্যামাউন্ট, এবং তার যে আদার্স হাঁটাহাঁটির অভ্যাস থাকতে হবে, ওবেস থাকলে সেটা কন্ট্রোল করতে হবে, ডায়াবেটিস থাকলে সেটা কন্ট্রোল করতে হবে, হাইপার টেনশন থাকলে, তার মানে তার এই লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে, এবং তার খাদ্যাভ্যাস কন্ট্রোল করতে হবে, যেটা আমি ফার্স্টেই বলেছি যে খাদ্যাভ্যাস কন্ট্রোল। এইগুলা যখন কন্ট্রোল করার সাথে সাথে তখন আমাকে ওষুধ দিতে হবে। ওষুধটাও দুই রকম, একটা হলো অ্যাকিউট পেইন কমানোর জন্য একটা, যেটা আমি বলেছি, আর একটা হলো ক্রনিক্যালি, মানে লং টার্মের ইউরিক লোয়ারিং থেরাপি, যেটা আমরা বলি লং টার্মে যাতে ইউরিক অ্যাসিডটা কম থাকে সেটার জন্য আমাদের ট্রিটমেন্ট করতে হবে। সেটা আমরা আস্তে আস্তে বাড়াই, আমাদের টার্গেট থাকে ইউরিক অ্যাসিড লেভেল 6 নিচে নামানো। এই জন্য ক্রমান্বয়ে আমরা শুরু করি অল্প ডোজে, আস্তে আস্তে বাড়াতে থাকি। যখন সেটা আবার অ্যাচিভ করি আমরা, তখন কিন্তু আবার ডোজ আস্তে আস্তে আমরা কমাতে থাকি। ওষুধের ডোজ কমে, কিন্তু লাইফস্টাইল মডিফিকেশন চলবে, কারণ লাইফস্টাইল মডিফিকেশন না হলে আপনার এই অ্যাচিভমেন্টটা আসলে সহজে হবে না। এক্ষেত্রে আপনার ড্রাগের ডোজ অনেক হাই করতে হবে, তার তো অনেক সময় নাও হতে পারে, কিন্তু লাইফস্টাইল মডিফিকেশন ইজ দ্য ফার্স্ট প্রায়োরিটি অ্যান্ড মেইন প্রায়োরিটি। ওকে স্যার, একটা জিনিস একটু বলেন যে বিষয়টা হচ্ছে যে আমরা যেটা আমরা বলছিলেন যে পিরিয়ডিক্যাল একটা সার্টেন আস্তে আস্তে সময়টা কমতে থাকে, 1 বছর থেকে 9 মাস 6 মাস, এই লাইফস্টাইল মডিফিকেশন এবং ওষুধের মাধ্যমে এই গ্যাপটা কি অনেক বেশি লং করা বন্ধই করে দেওয়া সম্ভব যদি পেশেন্ট যদি রিয়েলি অ্যাকচুয়ালি মেনটেন করে। হতে পারে তার অনেক বছরও তার গাউট অ্যাটাক হয়নি, এরকম হতেই পারে। যেমন আমাদের কাছে 4-5 বছর ধরে আছেন, তার 5 বছর কোনো অ্যাটাকই হয়নি। ওকে, সো মানে কোনো অ্যাটাক ছাড়াই ঠিকঠাক মতো থাকবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পসিবল। ফাইন। সো সবকিছু মিলিয়ে আমরা মোটামুটি যে জিনিসগুলো জানলাম, একটু আমাদেরকে একটু যদি শর্টকাটে কিছু বলেন, যেটা হচ্ছে যে ইউরিক অ্যাসিড বেশি তাহলে সবসময় আমরা গাউট হিসেবে চিন্তা করছি? অবশ্যই না, অবশ্যই না। ইউরিক অ্যাসিড বেশি মানে গাউট না, এইটা মাথা থেকে ফেলে দিতে হবে, একদম ভ্রান্ত ধারণা এটা, যেটা যে সব ভুল মিথ আমরা আসলে, এটাই প্রথম কথা যে ইউরিক অ্যাসিড বেশি মানে গাউট, একদম মাথা থেকে ফেলে দিতে হবে। ওকে ওকে। আর গাউট কি শুধুমাত্র এল্ডারলি এজে হতে পারে নাকি ইয়াংদেরও হতে পারে? হতে পারে না তা না, হতে পারে, কিন্তু ইউজুয়ালি মিডল এজ টু ওল্ডার এজ, ইউজুয়ালি মধ্য বয়স থেকে বয়স্ক, কিন্তু তার আগে যে হতে পারে না তা না, হতে পারে। ওকে, আচ্ছা, পানি বেশি খাওয়ার কোনো উপকারিতা আছে? হ্যাঁ আছে, পানি বেশি খেলে আপনার যখন ডিহাইড্রেশন হবে, শরীরে পানি কম থাকে, তখন কিন্তু ইউরিক অ্যাসিড প্রিসিপিটেট হওয়ার চান্স বেড়ে যায়, গিয়ে ডিপোজিট হওয়ার চান্সটা বেড়ে যায়, তখন ব্যথা অ্যাকিউট অ্যাটাকের রেট বেড়ে যায়। তখন আমরা পাই যে পেশেন্ট প্রচুর সোয়েটিং হয়েছে, ঘামছে, পানি কম খেয়েছে, রাত্রেবেলা অ্যাকিউট অ্যাটাক হয়ে গেছে, এরকম কিন্তু আমরা পাই। ওকে, আর সব থেকে খারাপ অ্যাকিউট অ্যাটাক আসলে কি হতে পারে? মানে পেশেন্ট কোন লেভেল পর্যন্ত যেতে পারে ব্যথা? মানে প্রচন্ড ব্যথা, আসলে ইচ্ছে খারাপ না, প্রচন্ড এমন ব্যথা যে সে টিকতে পারতেছে না, ব্যাপারটা এরকমই আর কি, সিভিয়ার পেইন যেটা বলি, একদম লাল হয়ে যাবে, ফুলে যাবে, ব্যাপারটা এরকম। তীব্র ব্যথা বেশি আসলে ক্ষতি হওয়ার তেমন কিছু, কিন্তু প্রচন্ড রকম ব্যথা যেটা আসলে আপনাকে মেডিকেল অ্যাটেনশন, মানে আপনাকে ডাক্তারের কাছে যেতেই হবে, এটা এমনই ব্যথা, এই ব্যথা নিয়ে আপনি আসলে বাসায় বসে থাকতে পারবেন না, এটা আপনাকে ডাক্তারের কাছে যেতেই হবে আর কি। আচ্ছা, অন্য বাতের সাথে গাউটের আসলে পার্থক্যটা তো আপনি বলেছেন, তারপর প্রেজেন্টেশন, তারপরে 1 আর 2 নম্বর হলো আপনার হলো কি বলে এটাকে, এটা ক্লাসিক্যাল যে প্রেজেন্টেশন, সাথে হলো এটা ইউরিক অ্যাসিডটা বেশি থাকে আর কি, এইটাই। আর বাকি এটা এটা হলো সিঙ্গেল জয়েন্ট, আমি বলতেছি ইউজুয়ালি সিঙ্গেল জয়েন্ট হয়, বারবার সিঙ্গেল জয়েন্ট হতে গিয়ে একটা সময় গিয়ে মাল্টিপল জয়েন্ট হতে পারে, অথবা কারো যদি ব্যাকগ্রাউন্ডে কোনো ডিজিজ থাকে সেখান থেকে মাল্টিপল হতে পারে, কিন্তু রেয়ার, কম, খুবই কম। আর অন্যান্য বাতে সাধারণত যেটা সিস্টেমিক ডিজিজটা, সেখান থেকে ম্যাক্সিমামই থাকে যে মাল্টিপল জয়েন্ট পেইন হয়। সো অনেক পেশেন্ট আছে যে বিভিন্ন গিরা ব্যথা, ইউরিক অ্যাসিড একটু বেশি, ওনারা এসে বলে স্যার আমার মনে হয় ইউরিক অ্যাসিড বাত হয়েছে, আসলে এটা একটা ভ্রান্ত ধারণা। দ্যাট ইজ অলসো
ওকে স্যার, ওভারঅল আমাদের যে কোয়েশ্চেনগুলো ছিল, সত্যি বলতে যেটা যে ওভারঅল সবগুলো কোয়েশ্চেনই আপনি আমাদেরকে খুব সুন্দর করে জবাব দিয়েছেন। একদম লাস্ট মোমেন্টে আছি, দর্শকদের উদ্দেশ্যে আসলে আপনার যদি কিছু বলার আচ্ছা, থাকে। ইউরিক অ্যাসিড আসলে সাধারণত একটা মেটাবলিক ডিসঅর্ডার। ও সাধারণত একা থাকে না, সাধারণত কিছু না কিছু সাথে থাকে, যেমন কি ওবেসিটির সাথে সাথে থাকতে পারে সাধারণত, এই সাথে ডায়াবেটিস একটু জড়িত থাকতে পারে, হাইপারটেনশন জড়িত থাকতে পারে। মনে রাখতে হবে এই সবগুলো মিলিয়ে আমরা মেটাবলিক সিনড্রোম করি, ডিসলিপিডিমা থাকতে পারে। সুতরাং কোনো একটা পেশেন্ট যখন আমাদের গাউট নিয়ে আসে তখন কিন্তু সাথে সাথে আমরা ওই পাশের ওই অন্যান্য জিনিসগুলো আছে কিনা সেটা আমরা চেক করি। এক, দুই নম্বর হলো শুধু ইউরিক অ্যাসিড বেশি এটা নিয়ে আসলে কোনো ধরনের ওরিড হওয়ার দরকার নেই। যদি খুব এক্সেসিভ পরিমাণ বেশি হয়, অল্প 6, 7, 8 এগুলো নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। যদি এক্সেসিভ পরিমাণ বেশি হয় সেক্ষেত্রে আপনি আপনার ডাক্তার ফিজিশিয়ানের সাথে কথা বলেন, আপনি লাইফস্টাইল মডিফিকেশন করেন, ফুড রেস্ট্রিকশন করেন, ওতেই আপনি ইনশাল্লাহ কন্ট্রোল হয়ে যাবে। শুধু ইউরিক অ্যাসিড বেশি সেটা নিয়ে এত প্যানিক হওয়ার বা ভয় পাওয়ার কিছু নাই। আর বিভিন্ন গিরাতে ব্যথা, একটু ইউরিক অ্যাসিড বেশি, স্পেশালি ফিমেলরা যখন আসে, আমরা বলবো যে আপনি আসলে মাথা থেকে এটা ফেলে দিতে পারেন যে আসলে বিভিন্ন গিরায় গিরায় ব্যথা, জয়েন্টে ব্যথা, ইউরিক অ্যাসিড একটু বেশি, এটা গাউট নিয়ে আসেন, সেটা আপনি মাথা থেকে ফেলে দিতে পারেন যে আপনার আসলে গাউট হয় নাই। সুতরাং আপনার ব্যথা হলে আপনি একজন রিমাটোলজিস্টের কাছে যাবেন, ওনার কাছ থেকে কনফার্ম হওয়ার আগ পর্যন্ত সেটাকে আপনি গাউট হিসাবে ট্রিটমেন্ট করবেন না আর কি। ওকে, ডক্টর কামরুল হাসান সজীব স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন হেলথ ফর পিপল। নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে গাউটের যে ব্যাপারগুলো আসলে স্যার খুব এক্সপ্লেইন করে বলছিলেন যে এটা নিয়ন্ত্রণযোগ্য একটি রোগ। সো যেহেতু সেটা নিয়ন্ত্রণযোগ্য, তাহলে লাইফস্টাইল মডিফিকেশন করেই সেটা সম্ভব, ঠিকঠাক রাখা সম্ভব। সো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।